তো আশা করবো তোরা আগের ভিডিওসটাকে দেখে নিয়েছিস, যদি না দেখে থাকিস অবশ্যই কিন্তু সেই ভিডিওটাকে দেখে নিবি। দেখে নেবার পরেতে এই যে সেন্টার অফ মাস পার্ট 2 এই ভিডিওটাকে তোরা ফলো করবি, আদারওয়াইজ তোদের কিন্তু সেটাতে প্রবলেম হতে চলেছে। তো চল আমরা তাহলে যেটা বলছিলাম সেন্টার অফ মাস পার্ট 2 এতে মানে এই অধ্যায়তে কি কি জিনিস করব বলে। কিরকম কি কথা আছে দেখ। আগের সময়তে আমরা একটা জিনিস ক্যালকুলেট করলাম, কি ক্যালকুলেট করেছিলাম দেখ তো, না সেন্টার অফ মাসের পজিশন। ওকে, তাহলে আগের পয়েন্ট অবধি আমরা যেটাকে ক্যালকুলেট করলাম সেটা আসছে কি দেখ তো, পজিশন অফ সেন্টার অফ মাস। আমি শুধু এক্স অ্যাক্সিসটাকে নিয়ে এখন ডিল করছি। তো এক্স অ্যাক্সিসের পজিশন কত শিখলাম দেখ তো, এক্স সিওএম ইকুয়াল টু কত লিখলাম দেখ, m1 x1 প্লাস m2 x2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 হলো। এবারে দেখ এই পজিশনকে আমরা যদি এরকম করি না, বা এই যে ইকুয়েশনটা পেলাম তাকে করছি কি আমরা ডিফারেন্সিয়েট করছি। ওকে, মানে আমরা বলছি কি দেখতো, ডিফারেন্সিয়েটিং কার রেসপেক্টে, না উইথ রেসপেক্ট টু টাইম। ওকে, তাহলে সময়ের রেসপেক্টে যদি এই পজিশনটাকে ডিফারেন্সিয়েট করি আমরা এটা কত পাবো, নিশ্চয়ই বুঝতে পারছিস, dx বাই dt, মানে সেটা কি পেয়ে যাবো, ভেলোসিটি অফ সেন্টার অফ মাস। দেখ m1 বাই m2 সেটা তো কনস্ট্যান্ট, সেটা বাইরে চলে এলো। আমরা এখানটাতে ভেতরটাতে কি পাবো না, দেখ d dt অফ m1 x1 প্লাস আমরা কি পাবো দেখ তো, d dt অফ m2 x2 হলো। তাহলে দেখ এই পার্টগুলোর মধ্যে m1 কনস্ট্যান্ট বাইরে আসবে, তাহলে dx বাই dt মানে কত পাবো, ভেলোসিটি। সেটা কার ভেলোসিটি, প্রথমটার ভেলোসিটি। dx2 বাই dt মানে সেটা পাবো কি, সেকেন্ডটার ভেলোসিটি। মানে সেটাকে যদি আমি জেনারেলাইজ করে লিখি কত পাবো দেখ তো, 1 বাই m1 প্লাস m2। এখান থেকে দেখ m1 কনস্ট্যান্ট বাইরে এলো, dx1 বাই dt মানে কত পাবো, m1 v1। দেখ m2 বাইরে এলো, dx2 বাই dt, সেখান থেকে আমরা পাবো কত, ভেলোসিটি। তাহলে দেখ আমাদের এই জায়গাটা থেকে আমরা একটা জিনিস কনক্লুশনে চলে এলাম, সেটা হচ্ছে কি দেখতো, ভেলোসিটি অফ সেন্টার অফ মাস। তাহলে এবারেতে তোরা নিশ্চয়ই উদ্দেশ্যটা বুঝতে পারবি আমার, যে আমি কেন এই জিনিসটাকে করতে গেলাম। তার কারণ হচ্ছে আমি ইন্টারেস্টেড হলাম এটা নিয়ে, না ভেলোসিটি অফ সেন্টার অফ মাসকে বের করবো বলে। ওকে, ভেলোসিটি অফ সেন্টার অফ মাস। তাহলে দেখ ভেলোসিটি অফ সেন্টার অফ মাস যখন বের করলাম সেটাতে আমরা দেখে নিলাম কত দেখতো, VCOM অর্থাৎ সেন্টার অফ মাসের ভেলোসিটি। ওকে, সেটার ভ্যালু কত পেলাম দেখতো, m1 v1 প্লাস m2 v2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। ওকে, তাহলে পয়েন্টটা তোরা একটুখানি বোঝার চেষ্টা কর। m1 মানে কি প্রথম মাস, v1 মানে কি সেকেন্ড মাস, m2 সেকেন্ড, m1 মানে প্রথম মাস, v1 মানে ভেলোসিটি অফ ফার্স্ট মাস, m2 সেকেন্ড মাস, v2 মানে হচ্ছে ভেলোসিটি অফ সেকেন্ড মাস। m1 প্লাস m2 মানে নিশ্চয়ই বুঝতে পারছিস প্রথম বস্তুর ভর আর দ্বিতীয় বস্তুর ভর। তাহলে এই ফর্মুলা দিয়ে যদি কখনো আমাদের ভেলোসিটি অফ সেন্টার অফ মাস বের করতে বলে তখন কিন্তু আমরা এই ফর্মুলাটার ব্যবহার করব। এই ফর্মুলাটার ব্যবহার করে আমরা দুটো পটের ভেলোসিটিকে কিন্তু কত হবে সেটাকে দেখে নেব। বোঝা গেল পয়েন্টটা? আচ্ছা, ঠিক একই রকমভাবে আমরা তো আগের ভিডিওটাতে মানে আগের যে স্লাইডটা হলো বা আগের পেজটা হলো তাতে আমরা কাকে দেখে নিলাম, না ভেলোসিটিকে দেখে নিলাম। এবারেতে দেখ তাহলে ভেলোসিটির যে ফর্মুলা পেলাম সেটাকে আরও একবার লিখি, দেখ কত পেলাম, ভেলোসিটি ইকুয়াল টু পেলাম কত দেখতো, m1 v1 প্লাস আর পেলাম কত দেখতো, m2 v2 ডিভাইডেড বাই আমি আরও কত পেলাম, m1 প্লাস m2। দেখ এটাকে আমি করব কি, আবার ডিফারেন্সিয়েট করছি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে দেখ এবারেতে আমি কি বলতে চাইছি, ভেলোসিটিকে সময়ের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। তাহলে ভেলোসিটিকে সময়ের রেসপেক্টে ডিফারেন্সিয়েট যদি করি আমরা কাকে পাবো, অ্যাক্সিলারেশন। তাহলে সেন্টার অফ মাসের ভেলোসিটিকে টাইম দিয়ে ডিফারেন্সিয়েট করলাম, তাহলে আমরা ওটা কাকে পাবো, না সেন্টার অফ মাসের অ্যাক্সিলারেশন। তাহলে সেখান থেকে পাবো কত দেখ, ACOM। মানে একদম সিমিলারলি এখানেতে ঘটনাটা পেয়ে যাবো কি দেখতো, m1 a1 প্লাস m2 a2 ডিভাইডেড বাই m1 প্লাস m2।
ওকে, তাহলে দেখ যদি কখনো আমাদের সেন্টার অফ মাসের অ্যাক্সিলারেশন বের করতে বলে তখন কিন্তু আমরা এই ফর্মুলাটাকে দিয়ে করব। ওকে, তাহলে দেখ এখান থেকে আমরা আরও একটা যে কনক্লুশন দেখে নিলাম সেটা আসছে কি দেখতো না, অ্যাক্সিলারেশন অফ সেন্টার অফ মাস কোন ফর্মুলা দিয়ে করব, অ্যাক্সিলারেশন অফ সেন্টার অফ মাস হলো। তাহলে দেখ অ্যাক্সিলারেশন অফ সেন্টার অফ মাস বললে এই ফর্মুলা, ভেলোসিটি অফ সেন্টার অফ মাস বললে এই ফর্মুলা, আর যদি কখনো আমাদের পজিশন অফ সেন্টার অফ মাস বলতে বলে তখন কিন্তু আমরা এই ফর্মুলাটাকে নিয়ে ডিল করব। তাহলে দেখ এই যে ফর্মুলাগুলো, এই ফর্মুলাগুলো কিন্তু আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই খুবই দরকারি হতে চলেছে, না হলে কিন্তু আমাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে। নিশ্চয়ই আশা করবো যে তোরা জিনিসটাকে বুঝে নিয়েছিস, সেখানটাতে কিন্তু আর কোনো পয়েন্ট বা আর কোনো সমস্যা থাকা উচিত নয়। এবারেতে তোদের দেখ আমরা যে এই ভেলোসিটি অফ সেন্টার অফ মাসের পয়েন্টটাকে দেখলাম, এই জিনিসটা থেকে একটা কনক্লুশন করব। কিরকম কনক্লুশন করব দেখ তো, দেখ আমি এখান থেকে এটুকুনি কথা বলতে চাইছি। দেখ কোনো একটা সময়তে বলা আছে কি যে ভেলোসিটি অফ সেন্টার অফ মাস, কোনো একটা সময় বলছে দেখ ভেলোসিটি অফ সেন্টার অফ মাস ইজ কনস্ট্যান্ট। ওকে, তাহলে যদি কোথাও এই কথাটা বলা থাকে তার মানে তোরা বুঝবি কি যে এই যে VCOM আছে তার ভ্যালুটা বলা আসছে কত, ফিক্সড। তাহলে দেখ তার ফর্মুলা কত শিখেছিস দেখ তো, m1v1 প্লাস m2v2 ডিভাইডেড বাই কি আসছে m1 প্লাস m2। দেখ না এটাকে তোরা একটুখানি ক্রস মাল্টিপ্লিকেশন কর, কত পাবি দেখ তো, m1v1 প্লাস m2v2 ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু ভেলোসিটি অফ সেন্টার অফ মাস। সেন্টার অফ মাসের ভেলোসিটি কনস্ট্যান্ট, দুটো মাসের সামেশন, সেটাও আমাদের কি হবে, সেটাও একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি হবে। তাহলে রে তোরা নিশ্চয়ই বলতে পারবি এই যে রাইট সাইডের এই প্যারামিটারটা সেটা তোর চলে আসবে কি কনস্ট্যান্ট। মানে আমাদের বলা হচ্ছে কি যদি কখনো সেন্টার অফ মাসের ভেলোসিটি কনস্ট্যান্ট হয় আমরা এটা বলতে পারবো m1v1 প্লাস m2v2 সেটা ইকুয়াল টু আসবে কত, কনস্ট্যান্ট হলো। সেই সময়তে আমরা আরও একটা কথাকে বলতে পারবো, সেটা কি দেখতো, যদি কখনো সেন্টার অফ মাসের ভেলোসিটি কনস্ট্যান্ট হয় আমরা এই কোয়ান্টিটিকে যদি টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি কত পাবো দেখতো, m1a1 প্লাস m2a2 সেটা ইকুয়াল টু পেয়ে যাবো কত, 0। তাহলে দেখ যদি কখনো সেন্টার অফ মাসের ভেলোসিটি কনস্ট্যান্ট হয় তখন এই দুটো ফর্মুলা আমরা কিন্তু মাথায় রেখে দেব, যেটা কিন্তু আমাদের দরকারে লাগলেও লাগতে পারে। নিশ্চয়ই এই পয়েন্টটা নিয়ে তোদের কোনো সমস্যা থাকা উচিত নয়, তোদের সেই জিনিসটাকে তোরা নিজেরাই করে ফেলতে পারবি। আচ্ছা গেল তোদের এই পয়েন্টটা। এরপরে তোদের যে কথাটাকে নিয়ে আমি তোদের সাথে ডিল করব সেটা হচ্ছে কি দেখতো না, কয়েকটা বডির সেন্টার অফ মাসের অ্যাক্সিলারেশন কত আসবে সেটাকে নিয়ে আমরা একটুখানি বের করে নেব। যেমন তোদের সঙ্গে আমি কথা বলছি কি দেখতো, ধরে নে তোদের কাছে আছে কি একটা পুলিশ সিস্টেম আছে। ওকে, দেখ কি কথা বলছি, এই একটা পুলিশ সিস্টেম আছে, পুলিশ সিস্টেমের ওপরেতে এই দিক দিয়ে একটা মাসকে ঝুলিয়ে রাখা আছে, যে মাসটার ভ্যালু বলছি কত আমি m1, আর দেখ এই দিক দিয়ে আরও একটা মাসকে ঝুলিয়ে রেখেছি তাকে বলছি কত আমি m2। ওকে, দিয়ে মনে কর সব কিছুতেই বলা আছে কি যেরকম বলা থাকে আইডিয়াল পুলি, তাই এখানটা তো বলা আছে কি এই পুলিশ সিস্টেমটা হচ্ছে আইডিয়াল পুলি। আইডিয়াল পুলি বলতে গেলে আমরা কি শিখেছি দেখ, আইডিয়াল পুলি বলতে গেলে শিখেছি এমন পুলি যার মাসলেস। আর তোদের এখান থেকে বলা আসে কি দেখতো m1 ইজ গ্রেটার দ্যান m2। m1 যদি m2 এর থেকে বড় হয় তাহলে নিশ্চয়ই বুঝতে পারছিস কি ঘটনা ঘটবে না, পুরো সিস্টেমটার অ্যাক্সিলারেশন এই দিকটাতে আসবে। তো এই সমস্ত কথা দিয়ে তোদেরকে বের করতে বলেছে ফাইন্ড অ্যাক্সিলারেশন কার না, অফ সেন্টার অফ মাস। তাহলে সেন্টার অফ মাসের অ্যাক্সিলারেশন বের করতে বলেছে। তো দেখ আগে তোদের সেন্টার অফ মাসের অ্যাক্সিলারেশন বের করতে গেলে কোন ফর্মুলার দরকার তোরা নিশ্চয়ই শিখেছিস, সেটার ফর্মুলা শিখেছিস কত দেখতো, m1a1 প্লাস m2a2, দুটোই বডি আছে তাহলে এখান থেকে ওপরেতে তোর দুটোই থাকবে, ডিভাইডেড বাই কত পাবি m1 প্লাস m2।
দেখ মাস সেটার ভ্যালু তো সবাই দেওয়া আছে, তাহলে সেটা নিয়ে আমাদের অসুবিধা নেই। আমাদের দরকার কি A1 আর A2 এর ভ্যালু দরকার। তার জন্য দেখ আগে আমরা এখান থেকে যে এই যে বডিটা আছে মানে পুরো সিস্টেমটা আছে, এটার অ্যাক্সিলারেশন তো আমরা নর্মাল শিখেছি। তার অ্যাক্সিলারেশনের কত শিখেছি দেখ তো, শিখেছি হচ্ছে যে নেট ফোর্স। অ্যাক্সিলারেশন মানে তো সবসময় তো এরমভাবেই করতে হয়, সেটাতে বলতে হয় কত, নেট ফোর্স ডিভাইডেড বাই টোটাল মাস। টোটাল মাস কত আছে, m1 প্লাস m2। দেখ নেট ফোর্স বলতে কি, নিশ্চয়ই m1 এর ওয়েট ফোর্সের জন্য বডিটা নিচের দিকে নামছে, তাকে অপোজ করছে কে, খুবই কমন কথা, m2 তাকে অপোজ করছে। তাহলে দেখ নেট ফোর্স বলতে গেলে তোরা বলবি কত, m1g মাইনাস m2g, কেননা m1g এর জন্য সে নিচে নামছিল, m2g তাকে অপোজ করছিল, তাই নেট ফোর্সের ভ্যালু কত চলে এলো, m1g মাইনাস m2g ডিভাইডেড বাই m1 প্লাস m2। দেখ অ্যাক্সিলারেশন 1 a1 সেটা কি হচ্ছিল, নিচের দিকে নামছিল, তাহলে নিচের দিকে নামলে আমি ধরে নে সেটাকে নিচ্ছি কত, নেগেটিভ। আর উপরের দিকে হলে কত আসবে, সেটাকে আমাদের পজিটিভ নিতে হবে। মানে দেখ a1 ইকুয়াল টু আমরা কত বলতে পারবো, মাইনাস অফ a, আর a2 তার ভ্যালুটাকে আমরা বলতে পারবো কি, বা একটাকে মাইনাস একটাকে প্লাস নিবি, ওটা নিয়ে তোদের কোনো অসুবিধা নেই। যদি তোরা a1 কে প্লাস a বলে দিস, তাহলে a2 কে তোদের কত নিতে হবে, মাইনাস a বলে নিতে হবে। তো যাই হোক এটুকুনি সিম্পল কথা, এটাকে তোরা ডিল করতেই পারবি। তো দেখ এই ভ্যালুসটাকে আমরা এখান থেকে বসিয়ে দিই। দেখ তাহলে এটাকে যদি বসাই কত পাচ্ছি দেখ তো, ACOM A1, হ্যাঁ A1টাকে আমি প্লাসে নিলাম, তাহলে কত আসবে M1 এ, মাইনাস তোর এখান থেকে কত চলে আসবে M2, একটা প্লাস একটা মাইনাস ডিভাইডেড বাই ফর্মুলায় কত ছিল M1 প্লাস M2। দেখ এটা দেখো তো A2 এর জায়গায় মাইনাসে বসালাম, তাহলে এখানে মাইনাস চলে এলো, ডিভাইডেড বাই যা ছিল তাই। তাহলে দেখ এখান থেকে তোর কি চলে আসছে, M1 মাইনাস M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2 ইন্টু A। এর ভ্যালু এবারেতে কত করেছি রে ভাই, এখান থেকে তো বের করেছি, এর ভ্যালুটা কত আছে দেখ তো, বসাই আমি M1 মাইনাস M2, নিচে পাচ্ছি কত দেখ তো, M1 প্লাস M2। এখান থেকে ফর্মুলাটা এই মানে এর ভ্যালুটা এখান থেকে বসা না, জিটাকে কমন নিয়ে বসা, কত পাচ্ছিস দেখ M1 মাইনাস M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2 ইন্টু এখানটা থেকে কত যাচ্ছে জি। তাহলে এবারেতে দেখ নিশ্চয়ই তোরা এখান থেকে দেখতে পাচ্ছিস এখন সেন্টার অফ মাসের অ্যাক্সিলারেশন কত চলে আসবে, দেখ না উপরটাতে যাচ্ছে M1 মাইনাস M2, নিচে যাচ্ছে কত দেখ M1 প্লাস M2, পুরো কোয়ান্টিটিটার কি আছে, পুরোটারই স্কোয়ার আছে, মানে আমাদের বসিয়ে দেবো কত, এই পুরোটার স্কোয়ার ইন্টু জি। তাহলে সেন্টার অফ মাসের অ্যাক্সিলারেশন মানে এই দুটো বডির সেন্টার অফ মাসের অ্যাক্সিলারেশন, সেটা কোন ফর্মুলা দিয়ে দেখতে হবে, আমাদের এই ফর্মুলা দিয়ে দেখতে হবে। হলো এরকম ভাবে আমাদের যদি কোনো কোয়েশ্চেন দেয় সেখানেতে সেন্টার অফ মাসের অ্যাক্সিলারেশন, সেন্টার অফ মাসের ভেলোসিটি যদি বের করতে দেয়, আমরা এইভাবে বের করে দেব। এবারেতে পরীক্ষার সময়তে যেহেতু তোদের এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হবে, তোদের মাথায় রাখতে হবে কয়েকটা কমন বডির সেন্টার অফ মাসের পজিশন লিখে দিতে পারবে, মানে পজিশন কোয়েশ্চেনেতে তোদেরকে জিজ্ঞাসা করতে পারবে। তাই আমি এখান থেকে তোদের কথা কি বলছি না, পজিশন অফ সেন্টার অফ মাস ফর সাম কমন বডি। ওকে, তাহলে আমি এখান থেকে যে ইম্পর্টেন্ট লাইনটা লিখে দিচ্ছি, যেটা তোদের কাইন্ড অফ ইনফরমেশান তোদের ডিরাইভ করার কোনো দরকার নেই, কেন অত কঠিন কোয়েশ্চেন তোদের হয় না, আর বোর্ডের সিলেবাসে তো তার ডেরিভেশন কাজে লাগেও না। আগেকার দিনে লাগতো, কেন কোয়েশ্চেনেতে আমাদের কি হতো যে ডিরাইভ করো বলে বলতে বলতো, কিন্তু এখন তো এমসিকিউ প্যাটার্ন, সেখানে ডেরিভেশনের কোনো সওয়াল আসছে না। তো জাস্ট তোদের ভ্যালুসটা মনে রাখতে হবে, এবং সেই ভ্যালুসগুলো দিয়েই তোদের যদি নিউমেরিক্যালস করতে দেয় সেগুলোকে অ্যাপ্লাই করতে হবে। হলো, তাহলে দেখ আমাদের এখান থেকে যেটা করছি সেটা আসছে এরকম কথা, পজিশন অফ সেন্টার অফ মাস অফ সাম কমন বডি। তাহলে কিছু ইম্পর্টেন্ট বডির বা কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচারের সেন্টার অফ মাসগুলো কোথায় থাকে সেটাকে আমরা দেখছি। বলো সেটার মধ্যে দেখতে গেলে কি কি কথা আসছে দেখতো। প্রথমেতে মনে কর আমাদের এই বলে দেওয়া হচ্ছে কি এরকম কয়েকটা রেগুলার স্ট্রাকচার, ধর আমি 1 নম্বর নাম নিয়ে নিই। ধর তোদের বললো কি এরকম একটা ট্রায়াঙ্গেল মানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল দেওয়া আছে, তাহলে সেন্টার অফ মাস কোথায় থাকবে, সেন্টারেতে। সিমিলারলি মনে কর তোদের কোথাও আছে এরকম একটা স্কোয়ারের ক্ষেত্রেও তোর সেন্টার অফ মাস কোথায় থাকবে, সেন্টার অফ মাস মিড পয়েন্টে থাকবে। সিমিলারলি তোদের মনে কর কোথাও বলে দেওয়া আছে এরকম ধরনের একটা তো সার্কেল মানে সার্কুলার ডিস্ক, তার ক্ষেত্রেও সেন্টার অফ মাস কোথায় থাকবে, এরকম মিড পয়েন্টে থাকবে। মানে আমার এখান থেকে পয়েন্ট এসে গেল কি
যা কিছু সিমেট্রিক্যাল বডি আছে তাদের সেন্টার অফ মাস কোথায় থাকবে না মিড পয়েন্টে থাকবে। তাহলে আমাদের এখান থেকে লিখবো কি যে কোনো সিমেট্রিক্যাল বডির ক্ষেত্রে সেন্টার অফ মাস কোথায় থাকছে না অ্যাট ইটস মিড পয়েন্ট। তাহলে এটা তোরা করছিস কি ফর এনি সিমেট্রিক্যাল বডি, for any symmetrical body center of mass কোথায় থাকছে COM is at its midpoint, is at the midpoint। ওকে, তাহলে সিমেট্রিক্যাল স্ট্রাকচার হলে সেটাকে মিড পয়েন্টে তোরা দেখে নিচ্ছি। প্রোভাইডেড আমরা এখান থেকে যা কিছু ক্যালকুলেশন করছি একটা জিনিস আমরা ধরে নিয়ে করছি, সেটা হচ্ছে কি মাস ডেন্সিটি অর্থাৎ মাসের ঘনত্ব, মাস ডেন্সিটি ইজ কনস্ট্যান্ট অ্যাট এভরিওয়্যার, অর্থাৎ মাসের ঘনত্ব অর্থাৎ মাস ডেন্সিটি ইজ সেম কোথায় না থ্রু আউট দ্য বডি। ওকে, তাহলে এই লাইনটাকে কিন্তু আমাদের রেডি রাখতে হবে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। 2 নম্বর যে জিনিসটাকে আমাদের রাখতে হবে সেটা আসছে কার জন্য দেখতো না সেমি সার্কুলার রিং। এটা কিন্তু পরীক্ষার ক্ষেত্রে অনেকবার এসছে, আসতেও পারে, তাই বলছি কি দেখতো সেমি সার্কুলার রিং। বলো দেখ সেমি সার্কুলার রিং বলতে কি বলছি, এই সেমি সার্কুলার মানে এখান থেকে সার্কেলের স্ট্রাকচার কিরকম হওয়া উচিত দেখতো, এই আমি ধরে নিচ্ছি এখানটা থেকে সেমি সার্কুলার রিংটার রেডিয়াস কত আছে আর, মানে বোঝাতে চাইছি এখান থেকে এটা হচ্ছে কত আর। তাহলে দেখ নিশ্চয়ই বুঝতে পারছিস যে এক্স অ্যাক্সিস বরাবর তো এটা এদিকেতেও যতটা গেছে এদিকেও ততটা গেছে, তাহলে এক্স অ্যাক্সিসের কোঅর্ডিনেটটা কোথায় থাকবে মিড পয়েন্টেই থাকবে। কিন্তু এর ওয়াই অ্যাক্সিসের কোঅর্ডিনেটটা কি আসবে এখান থেকে নিশ্চয়ই একটু উপরের দিকে উঠে যাবে, তাই এর ওয়াই অ্যাক্সিসের যে কোঅর্ডিনেট তার ভ্যালুটা আমাদের মাথায় রাখতে হবে, সেটা আসে কত না 2r/π। ওকে, এই হাইটেতে থাকে কোনটা না এর সেন্টার অফ মাসের ভ্যালুটা, মানে এর সেন্টার অফ মাসের ওয়াই কোঅর্ডিনেটটা। তার কারণ কি দেখ এক্স অ্যাক্সিস বরাবর তার কিন্তু কোনো পরিবর্তন হবে না, তাই এর সেন্টার অফ মাসটা 2r/π। আর যদি এর এক্স কোঅর্ডিনেট কখনো ভুল করে যায় তাহলে তোরা ধরবি কি এটাকেই যদি তোরা ধরে রাখতিস কত 0 0 পয়েন্ট, তাহলে এর এক্স কোঅর্ডিনেটটাকে তোরা আরামসে বলে দিবি সেটা কত আসছে 0 0ই বলে দিবি। তাহলে এই দুটো স্ট্রাকচারের কিন্তু তোদের ভালো করে দেখতে হচ্ছে। তাহলে দেখ সেমি সার্কুলার রিং চলে গেল, পরেরটাতে যার জন্য তোদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি দেখতো সেমি সার্কুলার ডিস্ক। ওকে, দেখ রিং আর ডিস্কের তফাৎ নিশ্চয়ই তোরা বুঝিস, রিং হলে কি থাকতো শুধু তারটাই থাকতো, তাই তো, মানে শুধু স্ট্রাকচারের ক্ষেত্রে তোরা দেখতে পাচ্ছিস কোথায় এই যে তোর সবুজ কালি দিয়ে দেওয়া আছে এই স্ট্রাকচারটাই থাকতো। কিন্তু যদি এটা বলা হয় কি ডিস্ক, ডিস্ক দিয়ে বললে আমাদের এখান থেকে কিসের কথা নিতে হচ্ছে দেখতো না, দেখ এই যে পুরো স্ট্রাকচারটা আছে এই পুরো স্ট্রাকচারটা ধরেই কিন্তু আমাদের এই সলিড জিনিসটা আছে। এর ক্ষেত্রে তোদের কাইন্ড অফ ইনফরমেশন এটাকে মাথায় রেখে দিতে হবে, এর এক্স কোঅর্ডিনেটের ভ্যালুটা ওই যে ধর এটাকে যদি 0 0 ধরিস এক্স কোঅর্ডিনেটটা 0তেই থাকবে, ওয়াই কোঅর্ডিনেটটা কোথায় চলে যায় না সেটা চলে যায় হচ্ছে 4r/3π। ওকে, তাহলে এই কথাটাও সহজ কথা তোদের মাথায় রাখতে হবে, পরীক্ষার সময় কিন্তু তোদের এটা দরকার পড়লেও পড়তে পারে। এরপরে মনে কর আছে কি আমাদের হলো হেমিস্ফিয়ার। ওকে, মানে ফাঁকা অর্ধগোলক। ওকে, তাহলে সেখান থেকে আমাদের নিশ্চয়ই কি দেখতো হলো হেমিস্ফিয়ার। হলো কিরকম কথা বলছি দেখতো, এই ধর হেমিস্ফিয়ার আছে, এটাকে তো বলা হয় কি হেমিস্ফিয়ার, মানে কি হলো বলেছি মানে কি সেটা ফাঁকা। এর ক্ষেত্রে তোর যে সেন্টার অফ মাসটা থাকে মোটামুটি ধরে নে সেন্টার অফ মাসটা আছে কোথায় এরকম কোনো একটা পয়েন্টে আছে। হলো হেমিস্ফিয়ার হলে সবসময় জানবি এখান থেকে এটার হাইটটা হবে কতখানি r/2। ওকে, তাই দেখ যদি হলো হেমিস্ফিয়ার হয় তোরা বলবি কি এর এক্স কোঅর্ডিনেট কোথায় আছে 0তে, আমি ধরে নিচ্ছি কোথায় এই যে পয়েন্টটা সেটা হচ্ছে 0 0, আর ওয়াই কোঅর্ডিনেটটা তার কোথায় চলে যাবে নিশ্চয়ই বলে দেবো কত অ্যাট হাইট অফ r/2। হলো এইটুকুনি কথা তাহলে তোরা রেডি করছিস। এটা তো হলো চলে গেল, হলোর বদলেতে যদি আমাদেরকে কোয়েশ্চেনেতে দেয় সেটা আসছে কি সলিড হেমিস্ফিয়ার, সেটাকেও আমাদের একটুখানি পরীক্ষার জন্য রেডি করতে হবে। তাহলে দেখ 5 নম্বরটা তোরা যেটা রেডি করছিস সেটা আসছে কি সলিড হেমিস্ফিয়ার। ওকে, এই পুরো স্ট্রাকচার কিন্তু সেই পুরো স্ট্রাকচারটাই সলিড। পুরো স্ট্রাকচারটা সলিড হলে জানবি যে
তার যে ওয়াই কোঅর্ডিনেটটা হবে সেটা কতখানি উপরে থাকবে জানিস? সেটা থাকবে 3r/8। হলো? তাহলে দেখ এর ক্ষেত্রে এক্স কোঅর্ডিনেটের ভ্যালু 0, প্রোভাইডেড এই পয়েন্টটাকে আমি 0 0 নিচ্ছি, আর ওয়াই কোঅর্ডিনেটের ভ্যালু তারটা পেয়ে যাব কত? 3r/8। ওকে, অসুবিধা করবি না, সুন্দরভাবে রেডি রাখবি। পরেরটার ক্ষেত্রে আয় 6 নম্বর, যেখান থেকে আমি বলছি কি দেখতো, হলো কোণ। কোণ মানে আমরা কি শিখেছি? সবাই বাংলায় শিখেছি, যাকে বলে কি শঙ্কু। তাহলে দেখ, যদি আমাদের ক্ষেত্রে এরকম ফাঁকা কোনো শঙ্কু থাকে, ফাঁকা শঙ্কু বলতে কি বলছি দেখতো, এই এরকম ধরনের কোনো একটা স্ট্রাকচার, এই ফাঁকা, পুরোটাই কি আছে? ফাঁকা আছে। আর এখান থেকে একটা কথা আমি বলছি কি দেখতো, এই যে পুরো হাইটটা, অর্থাৎ এর যে টোটাল হাইটটা আমাদের ক্ষেত্রে কোয়েশ্চেনেতে ধর বলে দেওয়া আছে কত? এইচ। তাহলেতে আমাদের সবসময় জানতে হবে এর যে সেন্টার অফ মাস থাকবে, সেই সেন্টার অফ মাসটা যে হাইটটাতে আছে, মনে কর এই হাইটটাতে আছে, সেই হাইটটা এখান থেকে যে হাইটে থাকবে সেটা আসবে কত? h/3। ওকে, কিন্তু এটাই যদি আমাদের কি হতো, যে একটা সলিড কোণ হতো, হলো? তাহলে দেখ কেন আমাদের সবগুলোকে করছি, দেখ পরীক্ষাতে কিন্তু এরকমভাবে ছোট ছোট কোথাও দিতে পারে। যদি আমাদের ক্ষেত্রে এটা আসতো কি সলিড কোণ, সলিড কোণ হলে তোর যে ঘটনাটা এখানটা থেকে দেখতে হতো, দেখ এই একই গল্প, স্ট্রাকচার এরকমই নিলাম, এই আমি একই গল্প বলছি, এখান থেকে এর পুরোটার হাইট বলছি কতখানি? এইচ। তাহলে সলিড কোণের ক্ষেত্রে হলে আমাদের যে হাইটেতে তোর সেন্টার অফ মাস থাকবে, ধরে নিচ্ছি আমাদের সেন্টার অফ মাস কোথায় আছে, এখানটাতে, মাথায় রেখে দিতে হবে যে পয়েন্টটাতে সেন্টার অফ মাস আছে তার হাইটটা আসবে কতখানি? না h/4। ওকে, তাহলে হলো হলে সেটা থাকতো কোথায়? h/3-তে, আর সলিড হলে সেটা কোথায় থাকে? না সলিড হলে থাকে হচ্ছে h/4। এমন কোনো বিশাল চাপের ব্যাপার নয়, কিন্তু আমাদেরকে ঘটনাগুলোকে মাথায় রেখে দিতে হবে। পরেরটাতে মনে রাখবি, সেটা হচ্ছে কি হলো বা সলিড সিলিন্ডার। সেটা হলো হলেও হবে, সলিডের হলেও হবে। সিলিন্ডারের ক্ষেত্রে সেটা দুটোর ক্ষেত্রেই সেম। তাই আমাদের এখান থেকে বলা হচ্ছে কি, ধর তোদেরকে বলেছে কি না হলো অর সলিড সিলিন্ডার, হলো অর সলিড, হলো হোক বা সলিড হোক, সেইটা ঘটনার ক্ষেত্রে তোদের মাথায় রাখতে হবে কি, দেখ স্ট্রাকচার তাহলে কিরকম আসছে, এই এরকম ধরনের, সিলিন্ডার থেকে তো এরকমভাবেই দেখতে হয়। ধরে নে এখানটাতে বলা আছে কি পুরো যে সিলিন্ডার আছে তার হাইট আছে কত? এইচ। তাহলেতে এখান থেকে তোরা শিখে রাখবি কোথায়? সেন্টার অফ মাস যে হাইটে থাকে তার ভ্যালুটা হবে কত? h/2। কঠিন কথা নয়, কিন্তু সেটাকে রেডি রাখতে হবে। আর এখান থেকে লাস্ট যে স্ট্রাকচারটা তোদের মনে রাখতে হবে সেটা হচ্ছে কিরকম দেখতো, এই যেটাকে বলছি কি আমি ট্রাইঅ্যাঙ্গুলার প্লেট। ওকে, ট্রাইঅ্যাঙ্গুলার প্লেট মানে ত্রিভুজের মতো কোনো একটা প্লেট আছে, ট্রাইঅ্যাঙ্গুলার প্লেট। প্লেট মানে কি নিশ্চয়ই বুঝতে পারছিস, স্ট্রাকচারটা আছে কি একটা সলিড স্ট্রাকচার আছে, এরকম ধর কোনো একটা সলিড স্ট্রাকচার আছে। যে সলিড স্ট্রাকচারটার ক্ষেত্রে তোদের দেখছিস কি এই যে পুরো যে হাইটটা আছে, পুরো হাইটটা কোয়েশ্চেনে মেনশন করা আছে কত? এইচ। তাহলে এর সেন্টার অফ মাসের ওয়াই কোঅর্ডিনেট কোথায় থাকবে? না সেটা থাকবে h/3 হাইট। বিশাল চাপ নয়, কিন্তু ছোট্ট কথা, সেটা কিন্তু তোদের মোটামুটি রেডি রাখতে হবে। হলো? তাহলে দেখ এইরকম ভাবে আমাদের কি করতে হয় না, যে সমস্ত জিনিসগুলো আছে তাদের সেন্টার অফ মাসগুলোকে বের করতে হয়। এবারেতে আমরা যেটা করব সেটাকে দেখ, মানে এখান থেকে ওই সেন্টার অফ মাসের আরো দু একটা অঙ্ককে দেখে নেব। যেরকম কথা বলছি কি দেখতো, এরকম বলা আছে, এই একটা তো ডিস্ক দেয়া আছে, সলিড ডিস্ক, তার সাথে আরো একটা ডিস্ককে আমাদের এরকম ভাবে অ্যাটাচ করে দিয়েছে। হলো? দিয়ে তোর এখান থেকে কোয়েশ্চেনের সময়তে বলে দিয়েছে কি না, যদি দুটো ডিস্ক আছে, দুটো ডিস্কেরই আমাদের কি দেখছে, বোথ হ্যাভ সেম রেডিয়াস। ওকে, এবং রেডিয়াসের ভ্যালুটা তোকে কোয়েশ্চেনে তো বলেই দিয়েছে কত না, ক্যাপিটাল আর। তাহলে বোথ হ্যাভ সেম রেডিয়াস,
যাদের ভ্যালুসটাকে বলছি কত ক্যাপিটাল। কিন্তু মাস ডেন্সিটি অফ ওয়ান বলতে আমি কোনটা বোঝাচ্ছি এটাকে, আর ডেফিনেটলি তাহলে অটোমেটিক চলে আসবে কত এটা 2, তাহলে মাস ডেন্সিটি অফ 1 সেটাকে আমি বলছি কত সিগমা, আর বলা আছে মাস ডেন্সিটি অফ 2 সেটা বলা আছে কত 2 সিগমা। দিয়ে আমাদেরকে বের করতে বলেছে ফাইন্ড পজিশন অফ সেন্টার অফ মাস। ওকে, পজিশন অফ সেন্টার অফ মাস আমাদের বের করতে বলেছে। তাহলে আমাদের এখান থেকে দিয়ে বলতে বলছে কি ফাইন্ড পজিশন অফ সেন্টার অফ মাস। এবারে তোরা দেখ, তোদের যখন এই স্ট্রাকচার দিয়ে বলে দিল কি পজিশন অফ সেন্টার অফ মাস কার রেসপেক্টে, অর্থাৎ কোন পয়েন্টটার রেসপেক্টে বের করতে হবে সেটা কিন্তু তোদের বলে দিল। তোরা তোদের সুবিধা মতো চুজ করতে পারিস যে কোন পয়েন্টটাকে তোরা কোন পয়েন্টের রেসপেক্টে সেন্টার অফ মাস ধরবি। আমি ধরে নিচ্ছি এর যে মিড পয়েন্টটা আছে, অর্থাৎ এর যে সেন্টার পয়েন্টটা আছে, এই পয়েন্টটা, এটার রেসপেক্টে আমি সেন্টার অফ মাস বের করব। তাহলে দেখ এই পয়েন্টটাকে নিশ্চয়ই বলবো কি এর রেসপেক্টে বের করছি, মানে এটাকে স্টার্টিং করব কোথা থেকে, এটাকে ধরবো কোথা থেকে 0 0। তাহলে এই যে 2 এর মিড পয়েন্টটা, সেই 2 এর মিড পয়েন্টটা কত দূরে থাকবে, দেখ এখান থেকে এটা আসছে কি রেডিয়াসের সমান, আবার এটাও কি আসবে আরও একটা রেডিয়াস, তাহলে এর মিড পয়েন্টটা থাকছে কোথায় 2r, 0। তার মানে দেখ প্রথম থেকেই বুঝে নিচ্ছি ফার্স্ট বডিটার x1টা থাকছে কোথায় 0-তে, সেকেন্ড বডির x2 থাকছে কোথায় 2r। ওকে, এবারে দেখ আমি যদি বলি প্রথম বডির মাস কত আসবে, আমরা সবাই শিখেছি মাস মানে কত হয় ডেনসিটি ইনটু ভলিউম, তাই তো। এখানেতে কোয়েশ্চেনের ক্ষেত্রে ডেনসিটির ভ্যালু কত দিয়েছে সিগমা, ভলিউম কত হয় এরিয়া ইনটু থিকনেস, আমি ধরে নিচ্ছি তার থিকনেস হচ্ছে কতখানি টি, তাহলে প্রথমটার এরিয়া কত আসবে, দেখ একটা ডিস্ক যার রেডিয়াস হচ্ছে কত r, তাহলে তার রেডিয়াস এ চলে আসবে কত পাই ইনটু r স্কয়ার। পরেরটার ক্ষেত্রে m2 সেটার ক্ষেত্রেও কি আসছে ডেনসিটি ইনটু ভলিউম, খালি এটার ক্ষেত্রে ডেনসিটিটা চলে আসছে কত 2 সিগমা, আর তার ভলিউম কি ছিল আগেরটারই মতন ছিল, অর্থাৎ t ইনটু পাই r স্কয়ার, কেননা তারও রেডিয়াস আছে কতখানি r। তাহলে এই পেয়ে গেলাম কি আমি m1 আর m2 এর ভ্যালু। এবারেতে তাহলে যদি আমাকে বলে কি পজিশন অফ সেন্টার অফ মাস বের করে দাও, আমাদের কাছে কাজ কি চলে আসবে দেখতো, ওই সিম্পল ওইটুকুনি কথা, ওই ফর্মুলাটা। তাহলে সেখানে ফর্মুলায় আমরা কত শিখেছি দেখতো, m1 x1 প্লাস m2 x2 ডিভাইডেড বাই আমরা কত পাচ্ছি দেখতো, ডিভাইডেড বাই পাচ্ছি হচ্ছে m1 প্লাস m2 হলো। দেখ প্রথমটার ক্ষেত্রে x1 0 আছে, x2 এর ভ্যালু আমরা জানি কত শিখেছি 2r, তাই এখান থেকে ওই ভ্যালুসটাকে বসিয়ে দিলে আমরা প্রথমেতেই পেয়ে যাচ্ছি কত m2 x2 ডিভাইডেড বাই m1 প্লাস m। দেখ m2 এর ভ্যালুটাকে বসাতে কত আসছে, m2 এর ভ্যালুটা আসছে এখান থেকে দেখতো 2 সিগমা ইনটু t ইনটু পাই r স্কয়ার। x2 এর ভ্যালু কত সবাই শিখে নিয়েছি 2r। নিচে আসছে কি m1 প্লাস m2, মানে নিশ্চয়ই বুঝতে পারছিস এটার সাথে এটাকে অ্যাড করে বসাতে হবে, এটার সাথে এটাকে অ্যাড করে বসালে কত আসবে দেখতো, একেবারে তোরা কি কমন নিতে পারবি না, t ইনটু পাই r স্কয়ার কমন চলে যাবে, তাহলে ভিতরে কত থাকবে সিগমা প্লাস 2 সিগমা। তাহলে দেখ না একেবারে আমি এটাকে কমন নিয়ে লিখছি t ইনটু পাই r স্কয়ার, ভেতরটাতে রাখলাম কত সিগমা প্লাস 2 সিগমা। তাহলে দেখ যখনই এটাকে করে নিলাম কাজটা আমাদের সিম্পল হয়ে গেল, কিন্তু দেখ এখানে t পাই r স্কয়ার, এখানে t পাই r স্কয়ার বেরিয়ে গেল, উপরটাতে কত থাকছে দেখতো 2 সিগমা ইনটু 2r, মানে সেখান থেকে আমি পাচ্ছি কত 4 সিগমা, আর নিচে থেকে কত পাচ্ছি সিগমা প্লাস 2 সিগমা, মানে কত আসছে 3 সিগমা। তাহলে সিগমা সিগমা কেটে গেল, গেলে তোদের এখান থেকে ভ্যালুটা দেখে নিলাম কত 4/3r। ওকে, 4/3r মানে সেটাকে তোরা দেখে নিচ্ছিস কত, তার ভ্যালুসটা আসছে কত 1.3r। তার মানে নিশ্চয়ই বুঝতে পারছিস সেই ভ্যালুটা কোথায় চলে যাবে, দেখ 1r হলে কোথায় আসছে এখানেতে 1.3r, মানে কি নিশ্চয়ই এই সেকেন্ড বডিটার ভেতরে চলে যাচ্ছে। এখান থেকে কিন্তু তোদের দুটো কনক্লুশন হয়ে থাকে, কি কি কনক্লুশন দেখতো না, দেখ সর্বদা আমাদের যে সেন্টার অফ মাস কোথায় থাকে ভারী বডির দিকে থাকে, ভারী বডি কোনটা ছিল 2 নম্বরটা, তাহলে সেন্টার অফ মাসটা কোথায় লাই করলো, সেন্টার অফ মাসটা 2 নম্বর বডিটার মধ্যে লাই করলো। তাহলে এখান থেকে আমরা এটাকে ক্যালকুলেশনটা করলাম, ক্যালকুলেশনের সাথে এটাও কিন্তু আমরা তোদেরকে দেখিয়ে দিলাম COM will be nearer to
দ্য সেন্টার অফ মাস অফ হেভি বডি, অর্থাৎ যে বডিটা ভারী বডি তার সেন্টার অফ মাস যেখানে থাকে তার কাছেই কিন্তু আমাদের পুরো সিস্টেমের সেন্টার অফ মাস যায়। ওকে, তাহলে দেখ ভারী বডি কোনটা ছিল, এটা। পুরো সিস্টেমের সেন্টার অফ মাসটা কোথায় গেল, এটা নিশ্চয়ই দেখছিস ভারী বডির সেন্টার অফ মাসের কাছে এটা গেছে। হালকা বডিটা কোথায় ছিল, এখানে। তার সেন্টার অফ মাস থেকে দূরত্ব কত, অনেক বেশি। তাহলে দেখ হালকা বডিটা থেকে তার সেন্টার অফ মাসের দূরত্ব হচ্ছে 1.3 আর ভারী বডিটা থেকে কত আসবে, দুটোর দূরত্ব ছিল কত 2 আর মাইনাস এটা, মানে ভারী বডি থেকে তার দূরত্ব কত পাচ্ছিস 0.7 আর। তাহলে তোরা বোঝার চেষ্টা কর, ভারী বডি থেকে 0.7 আর দূরে, কিন্তু হালকা বডি থেকে কোথায় 1.3 আর দূরে। তাহলে এটা থেকেই আমরা বুঝে নেব কি, যে দেখ ভারী বডির ক্ষেত্রে ভারী বডিটার সেন্টার অফ মাসের কেসেই কে থাকবে না, আমাদের পুরো সিস্টেমের সেন্টার অফ মাসটা থাকবে। ওকে, তাহলে এটুকুনি কথা তোরা কিন্তু দেখে নিবি, গেল। তাহলে চল তোরা সেন্টার অফ মাসটাকে থেকে এটুকুনি জিনিসকে রেডি করলেই তোদের মোটামুটি কাজ আমাদের চলে যাবে। হলো, পরের ভিডিওতে মানে পরের ক্লাসেতে আমরা সেন্টার অফ গ্র্যাভিটিকে নিয়ে ডিসকাশন করব এবং রোটেশনাল মেকানিক্সের ক্ষেত্রেতে আরও যে ডিটেলস ডিসকাশন হয় বা ডিটেলস হিসাব নিকাশ হয় সেগুলোকে নিয়ে কিন্তু আমরা পরের ভিডিওতে ডিসকাশনটা করব। হলো, তো চল আপাতত এই অবধিই থাক। দেখ আশা করবো যে তোরা মোটামুটি সেন্টার অফ মাসের যা যা ভিডিওসগুলো আমি অলরেডি দিয়েছি তোরা সেগুলোকে দেখে নিয়েছিস। এখন এবারেতে আমরা সেন্টার অফ মাসের পরের পার্টটাকে নিয়ে ডিসকাশন করছি, যে পরের পার্টটার মধ্যে তোদের কাছে থাকবে কি জিনিস থাকতো। আমরা সেন্টার অফ মাস বের করেছি কার ক্ষেত্রে, যদি কোনো বডির দুটো আলাদা আলাদা ডিসক্রিট বডি থাকে। তার মানে তোদের কি বলেছিলাম দেখতো, এই পয়েন্টে কোনো একটা বডি আছে, এই পয়েন্টে কোনো একটা বডি আছে। তাদের বলেছিলাম কি এখান থেকে এই কোঅর্ডিনেট সিস্টেম আছে, এখান থেকে এটার দূরত্ব জানতাম, এখান থেকে এটার দূরত্ব জানতাম। তাহলে এই সিস্টেমের ক্ষেত্রে আমরা করেছি কিনা সেন্টার অফ মাস বের করেছি। তার জন্য করসপন্ডিং ভিডিওস আছে, তোরা দেখে নিবি দরকার হলে। এখন আমি যেটাতে তোদের নিয়ে যাব সেটা হচ্ছে কি, ধর কোনো একটা সলিড অবজেক্ট আছে, সেই সলিড অবজেক্ট থেকে কোনো একটা পোর্শনকে আমরা কেটে নিয়েছি। তো কেটে নেবার পরেতে আমাদের সেখানটাতে নতুন সেন্টার অফ মাসের পজিশন কোথায় হবে সেটাকে নিয়ে আমরা একটুখানি দেখব। ওকে, মানে আমার বক্তব্য হচ্ছে আমি এখন যেটাকে নিয়ে ডিসকাশন করব সেটা আসছে কি দেখতো, সেন্টার অফ মাস ওকে নে হেডিং নে করবি কি, সেন্টার অফ মাস অফ এ বডি উইথ ক্যাভিটি, অফ এ বডি উইথ ক্যাভিটি। মানে দেখ কোনো একটা বডি আছে, মানে কোনো একটা বস্তু আছে, সেই বস্তুটার মধ্যে কি আছে দেখ, একটা ফাঁকা জায়গা আছে। তাহলে সেই ফাঁকা জায়গাটা থাকার জন্যে কীরকমভাবে পরিবর্তন হবে বা কীরকমভাবে সেন্টার অফ মাসকে দেখতে হবে সেই রিলেটেড ডিসকাশানটাকেই আমরা এখন করতে চলেছি। ওকে, তাহলে দেখ সেটাকে নিয়ে যদি আমরা ডিসকাশান করি কি দেখবো, দেখ মনে কর আমাদের কাছে এরকম কথা আছে, এই কোনো একটা বডি ছিল, এই বডিটা সেন্টার অফ মাস কোথায় ছিল না, এই মিড পয়েন্টটাতে ছিল। ওকে, আমি বলে নিচ্ছি যে এই যে বডিটা ছিল সেই বডিটার মাস ছিল কতখানি, আমি বলে দিচ্ছি হচ্ছে m1। এই যে বডিটা ছিল সেই বডিটার সেন্টার অফ মাস কোথায় ছিল, আমি বলে নিচ্ছি কত x1, y1। বলো, এবারে তো দেখ আমার বক্তব্য হচ্ছে এই বডি থেকে আমি একটা ছোট্ট পার্টকে কেটে নিয়েছি। আমি ধরে নিচ্ছি কত, এই বডি থেকে যে পার্টটাকে কেটে নিয়েছি, দাঁড়া তোদের দেখাই, যে পার্টটাকে কেটে নিয়েছি মনে কর এখান থেকে এই দিক থেকে এই ছোট্ট পার্টটা কেটে নিয়েছি। ওকে, তাহলে কেটে নেবার পরে তো এখন বডিটা কীরকম দেখতে লাগবে, দেখ এই পোর্শনটার মতন বডিটাকে দেখতে লাগবে। এখান থেকে মাঝখানের পোর্শনটা কেটে আউট হয়ে গেছে। যে পোর্শনটাকে আমি কেটে নিয়েছি, মাস অফ দ্য কাট পোর্শন, মাস অফ দ্য রিমুভড পোর্শন, অর্থাৎ যে পোর্শনটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি সেটাকে আমি বলছি কি রিমুভড পোর্শন। তাহলে আমি বলছি কি মাস অফ দ্য রিমুভড পোর্শন, সেটা ধর আমি নিয়ে নিচ্ছি কত m2। আর কি বলছি, যে রিমুভ পোর্শনটা ছিল তার সেন্টার অফ মাসের পজিশন কত ছিল x2, y2। তাহলে এখন এই কেটে নেবার পরে বাকি অংশটা
মানে কেটে নেবার পরেতে যে বাকি পোর্শনটা আছে সেই পোর্শনটার মানে রেস্ট পোর্শনটার আমাদের সেন্টার অফ মাসের ভ্যালুস কত আসবে বা ফর্মুলা কত আসবে, তার জন্য আমাদের দেখতে হবে কি তার এক্সিওএম, সেখান থেকে আমরা লিখবো কত দেখতো m1x1 মাইনাস m2 দেখ x2। দেখ এখান থেকে কি করলাম আমি পোর্শনটাকে কেটে বাদ দিয়েছি, তাই সেই জন্য এখানে m2 x2টাকে আমি কি করছি এখান থেকে বা তোর মাইনাস দিয়ে দিচ্ছি, ডিভাইডেড বাই তোর কত চলে যাবে m1 মাইনাস m। ঠিক একই রকম ভাবে যদি আমি এটা বলি কি না কেটে নেবার পরেতে যে পোর্শনটা আছে তার এখন সেন্টার অফ মাস কত থাকবে, তার জন্য আমরা লিখতে পারবো কত দেখতো m1y1 মাইনাস m2y2 ডিভাইডেড বাই আমরা কত লিখে দেব m1 মাইনাস m2। ওকে, তাহলে ছোট্ট এটুকুনি কাজ যেটাকে তোরা কমপ্লিট করবি, কমপ্লিট করলে কিন্তু তোরা এগিয়ে চলতে পারবি। তো দেখ এই যে জিনিসটা শিখলাম এই জিনিসটাকে একটা অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করে দেখে নি। তো এটাকে অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করলে দেখে নিতে গেলে আমাদের কি বলছি দেখতো, ধরে নে আমাদের কাছে এটাকে আমরা তাহলে কি নিয়ে নিচ্ছি একটা এক্সাম্পল হিসাবে নিয়ে নিচ্ছি। দেখ ধর আমাদের এখান থেকে কি আছে এরকম একটা ডিস্ক আছে, হলো এই যে ডিস্কটাকে আছে এই ডিস্কটার আমি বলে দিচ্ছি কত মাস আছে কত m, আর এই যে ডিস্কটা আছে এই ডিস্কটার রেডিয়াস আছে কত ক্যাপিটাল R। ওকে, এই ডিস্কটা থেকে আমি করলাম কি একটা পোর্শন, যে পোর্শনটা হচ্ছে কত তার ডায়ামিটার হচ্ছে কত ক্যাপিটাল R। ওকে, মানে তার রেডিয়াস কতখানি আসবে না রেডিয়াস আসবে r/2। তাহলে আমাদের কথা আসছে কি নাও এ পোর্শন of radius r/2 is removed মানে বাদ দেওয়া হয়েছে কোথা থেকে না from the disk মানে পুরানো যে ডিস্কটা ছিল সেখান থেকে। কিরকম ভাবে না as of figure, তাহলে ছবিতে যেরকম ভাবে ঘটনাটা আছে সেই রকম ভাবে আমাদের পার্টস পোর্শনকে বাদ দেওয়া হয়েছে, দিয়ে আমাদেরকে বের করতে বলা হয়েছে কি ফাইন্ড সেন্টার অফ মাস অফ দ্য নিউ বডি, মানে কেটে নেবার পরেতে যেই জিনিসটা তৈরি হলো সেই বডিটার সেন্টার অফ মাস কোথায় আসবে। তো সেটা করতে গেলে আমাদের কাছে কিসের কিসের দরকার, দেখ পুরানো বডিটার মাস সেটা তো দেয়াই আছে, কিন্তু পুরানো বডিটার মাস মানে কেটে নেওয়ার আগের মাস কত দেয়া আছে দেখতো m, কেটে নেবার পরেতে তার মাস কত হচ্ছে সেটা আমি কিন্তু জানি না, সেটা আমাকে করতে হবে কি বের করতে হবে। তো দেখ একটা কথা দেখ তোরা কেন আমাদের ওটা দরকারই বা পড়বে আগে, আচ্ছা তোরা সেটা আরো তোদের পরিষ্কার হবে, তোরা এরকম ভাবে দেখ তোদের কোঅর্ডিনেট বের করতে হবে। দেখ তাহলে তোরা সেখান থেকে বের করবি কি না তার জন্য ফর্মুলা অ্যাপ্লাই করবি, ধর লিখছিস কত এক্সিওএম, তার জন্য তোর ভ্যালুস কত আসছে দেখতো m1x1 মাইনাস m2x2 ডিভাইডেড বাই m1 মাইনাস m2। আচ্ছা প্রথম কথা দেখ x1 অর্থাৎ কেটে নেবার আগে যে বডিটা ছিল তার সেন্টার অফ মাস কোথায় ছিল, নিশ্চয়ই শিখতে পারছিস কোথায় মিড পয়েন্টে, তাহলে নিশ্চয়ই তোরা বলতে পারবি মিড পয়েন্টটাকে যদি তুই 0 ধরিস সেটাকে বলে দিলি কত x1 = 0। যে পোর্শনটাকে কেটে নিয়েছিস তার সেন্টার অফ মাস কোথায় থাকবে সেটা এই পয়েন্টটাতে, তাহলে কেটে নেওয়া পোর্শনটার যে সেন্টার অফ মাস তার x2 এর ভ্যালুটা কত আসবে, পুরোটা আসছে কত এখান থেকে এখানটা আসছে r, তাহলে এই পোর্শনটুকু কত আসবে নিশ্চয়ই বুঝতে পারছিস এই পোর্শনটুকু আসবে হচ্ছে যে তোর r/2, তাই তো, তাহলে নিশ্চয়ই বুঝে নিচ্ছিস এখান থেকে x2 যেটা আসছে তার ভ্যালুসটা পাবি কত r/2 হলো। তাহলে দেখ x1 জেনে গেলাম x2 জেনে গেলাম, আমরা কি জানি m1 অর্থাৎ কেটে নেবার আগে মাস কত আছে, মাস আছে তোর m, কিন্তু আমরা জানি না কত m2 এর ভ্যালুটা কত আসবে, তাহলে m2 এর ভ্যালু যেহেতু জানি না সেটাকে আমাদের জানতে হবে। তো সেটাকে জানতে গেলে আমরা কিরকম ভাবে করছি দেখ তো, মাস মানে আমরা শিখেছি কত ডেনসিটি ইনটু ভলিউম, এটা দেখ না এটা একটা প্লেনের মতো প্লেন সিটের মতো, তাহলে এখান থেকে আর ওই ভলিউম নিয়ে কাজ নেই, এখান থেকে আমরা নিলাম কি এরিয়া, তাহলে মাস ইকুয়াল ইনটু মাস মানে হচ্ছে কত ডেনসিটি ইনটু এরিয়া, তার কারণ কি আমরা বললাম কি এটা একটা প্লেন সিটের মতো, তো সিটের থিকনেস সমস্ত ক্ষেত্রেই এক থাকবে, সেটাকে আর আমাদের ক্যালকুলেশন করার দরকার পড়বে না। তো এবারে দেখ নতুন যে সিস্টেমটা এলো অর্থাৎ m2 তার ক্ষেত্রে তোরা লিখবি কত সেই একই কথা ডেনসিটি ইনটু এরিয়া, তার এরিয়া কত হবে এখন তো রেডিয়াস তার হয়ে গেছে কত r² মানে r/2 মানে পাই r² বসালে এখানে কত আসবে পাই r²/4,
এবার দেখ রো ইন্টু পাই আর স্কোয়ার মানে কত ছিল এম, তাহলে m/4। তাহলে দেখ যে পোর্শনটা কেটে নিয়েছি তার মাস কত পাচ্ছে m/4। এবারতে এই যে ঘটনাগুলো শিখলাম না, এই ঘটনাগুলোকে আমরা একটুখানি এই ফর্মুলাটাতে ভ্যালুটাকে বসিয়ে দেখি না। ফর্মুলা থেকে ভ্যালুটাকে বসিয়ে দেখলে আমাদের কি আসছে আমরা দেখতে পাবো। দেখ m1 x1 তো 0, তাহলে এদিকের পার্টটা বসে গেল কত 0। m2 এর ভ্যালু কত পেয়েছি দেখ তো m/4। x2 তার ভ্যালু কত আছে r/2। নিচে কত আসছে m1 m2 মানে m m/4। তাহলে দেখ না ওপর থেকে আমরা পাচ্ছি কত দেখ তো মাইনাস বেরিয়ে গেল m/8, 8টাকে এখানে লিখে দে। m m/4 মানে কত পাচ্ছি 3m/4। তাহলে এখান থেকে কাটলে কত এলো 2, মানে দেখ এখান থেকে পাচ্ছি কত দেখ তো -mr/6 ইন্টু m, তাহলে mm কেটে গেল মানে তার ভ্যালুটা চলে এলো কত -r/6। তাহলে নিশ্চয়ই আমরা এখন বলতে পারবো কি নতুন পজিশন, নাও পজিশন অফ সেন্টার অফ মাস, মানে যেটা আমাদের কোয়েশ্চেনেতে চেয়েছিল কিসের কথা বললাম, নাও পজিশন অফ সেন্টার অফ মাস, তার ভ্যালুসটা কত পেয়ে গেলাম দেখতো -r/6 d, 0। ওকে, তাহলে এটুকুনি কথা যদি তোরা শিখে নিস, তোরা শিখে যাবি কি রিমুভড পোর্শনের ক্ষেত্রে, অর্থাৎ কোনো আমাদের সেন্টার অফ মাস থেকে বা কোনো একটা বডি থেকে কোনো একটা পোর্শনকে বাদ দিয়ে দিলে আমাদের কি হবে না নতুন যে সেন্টার অফ মাস আসবে তার পজিশনটা কিরকম হবে সেটাকে আমরা এরকম ভাবে দেখে নেব। হলো? আচ্ছা, এই চলে গেল আমাদের কিসের কথা না রিমুভ পোর্শনের ক্ষেত্রে সেন্টার অফ মাসের কথা আমরা দেখে নিলাম। এবারেতে আমাদের যেরকম ভাবে সেন্টার অফ মাস দেখলাম সেরকম ভাবে আমাদের দেখতে হয় কাকে দেখতো সেন্টার অফ গ্র্যাভিটি। হলো? এবারে তাহলে আমাদের যাকে নিয়ে দেখবো সেটা আসছে কি দেখতো সেন্টার অফ গ্র্যাভিটি। যেমন আমরা আগেরটার ক্ষেত্রে করলাম কি আগেরটার ক্ষেত্রে করলাম হচ্ছে যে তোর সেন্টার অফ মাস, তার ক্ষেত্রে কি শিখেছিলাম না এমন একটা পয়েন্ট যার রেসপেক্টে মাস ডিস্ট্রিবিউশন ছিল কি সমান। ঠিক এরকম ভাবে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি বলতে গেলে আমাদের কি বুঝবো না এমন একটা পয়েন্ট, এ পয়েন্ট around which weight distribution, okay, weight distribution is same কোথায় না ইন অল ডাইরেকশন। তাহলে এমন পয়েন্ট যার রেসপেক্টে ওয়েট ডিস্ট্রিবিউশন ইজ সেম ইন অল ডাইরেকশন তাকে আমরা বলবো কি সেন্টার অফ গ্র্যাভিটি। সেন্টার অফ গ্র্যাভিটিকে আমাদের সংক্ষেপে লেখা হয় কি দিয়ে COG দিয়ে, তাহলে তাই আমাদের লিখবো কি COM আর COG। এবারেতে তোদের এখান থেকে আরো একটা ছোট্ট কথা যেটা করতে হবে সেটা হচ্ছে কি দেখতো এই কোনো বডির ক্ষেত্রে COM অ্যান্ড COG, ওকে, এটা কিন্তু দুজনে একই পয়েন্টে হতেও পারে আবার নাও হতে পারে। COM অ্যান্ড COG মে বি at the same point or may not be, okay। তাহলে এখান থেকে একটা পয়েন্ট আসবে কখন তারা সেম পয়েন্টে থাকে আর কখন তারা সেম পয়েন্টে থাকে। তার জন্য উত্তর হচ্ছে কিরকম দেখতো ইফ বডি ইজ স্মল, ওকে, সেখানেতে কি থাকবে COM অ্যান্ড COG আর অ্যাট সেম পয়েন্ট, হলো? মানে আমাদের এখান থেকে কথা আসছে কি দেখতো দেখ এই কোন স্ট্রাকচার আছে, এই একটা বডি নিশ্চয়ই দেখতে পাচ্ছিস বিশাল বড় কোনো বডি নয়, ছোট বডি। এরকম ছোট বডির ক্ষেত্রে তোরা দেখতে পারবি কি সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটি কিন্তু একই পয়েন্টেতে লাই করছে। কিন্তু যদি মনে কর আমাদের কাছে কি আছে বড় বডি আছে, মানে আমি এখান থেকে বলতে চাইছি কি ইফ বডি ইজ ভেরি লার্জ,
ভেরি লার্জ বলতে বোঝাতে চাইছে কি না, ধরে নে আমাদের এখান থেকে বোঝাতে চাইছে একটা পাহাড়, মানে আমাদের ধরে নে পাহাড় বা পর্বত, আমি ধরে নিচ্ছি একটা কি মাউন্টেন। মাউন্টেনের ক্ষেত্রে তোরা জানবি কি মাউন্টেনের ওপরের দিকে যা গ্র্যাভিটেশনের ভ্যালু থাকে, জি এর ভ্যালু থাকে, আর নিচের দিকে জি এর ভ্যালু কি থাকে, সামথিং ডিফারেন্ট থাকে। মানে সেই পয়েন্টটা থেকে বলবো কি যদি কোনো অবজেক্ট খুব বড় হয় সেখানেতে ওয়েট ডিস্ট্রিবিউশন যে পয়েন্টের রেসপেক্টে সেম আর মাস ডিস্ট্রিবিউশন যে পয়েন্টের রেসপেক্টে সেম সেটা একই পয়েন্ট নাও হতে পারে। তাহলে সেই কথাটার জন্য তোরা আমাদের এখান থেকে কথাটাকে কি লিখে রাখবি বা কি বলে রাখবি, দেখ সেটাকে তোরা বলছিস কি ইফ বডি ইজ অফ ভেরি লার্জ, ফর এক্সাম্পল মাউন্টেন, তখন তোরা বলবি কি দেন COM অ্যান্ড COG আর ডিফারেন্ট। ওকে, তাহলে তারা কিন্তু একই পয়েন্টে নাও হতে পারে। এটুকুনি কাজ তোরা তাহলে করছিস সেন্টার অফ গ্র্যাভিটি সম্বন্ধে, এমন কোনো চাপের ব্যাপার নয়, এখান থেকে তোরা সেটাকে আরামসে দেখে নিতে পারবি। হলো, এবারেতে দেখ আর একটা ছোট্ট কথা তোদের একটুখানি শিখিয়ে দিই। কিরকম কথা বলছি দেখ, মানে কয়েকটা এই অ্যাপ্লিকেশনের কথাই ধর। কিরকম কথা বলছি দেখ, মনে কর তোদের কাছে এরকম একটা সারফেস আছে, যে সারফেসটাকে বলছি কি আমি ফ্রিকশনলেস। ফ্রিকশনলেস মানে নিশ্চয়ই বুঝতে পারছিস স্মুথ সারফেসের কথা বলা হচ্ছে, অর্থাৎ তার কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন মানে সেটার ভ্যালু আসছে কত, 0। সেই ফ্রিকশনলেস সারফেসের উপরেতে করা হয়েছে কি দেখতো, করা হয়েছে একটা এরকম প্ল্যাঙ্ককে রেখে দেওয়া হয়েছে। প্ল্যাঙ্ক মানে কি বড় কোনো অবজেক্ট। ওকে, যে প্ল্যাঙ্কটাকে রেখে দেওয়া হয়েছে তার মাস আমি বলছি কত, M1। হলো, এবারেতে আমি বলছি এর ওপরেতে আমাদের আছে কি একটা মানুষ আছে, যে মানুষটা করছে কি এটার ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ওকে, সে এটার ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে উইথ ভেলোসিটি v1। হলো, আর এই মানুষটা যে আছে সেই মানুষটার মাস বলা আছে কতখানি, মাস বলা আছে হচ্ছে M2। ওকে, দিয়ে তোদেরকে বের করতে বলা হলো কি ফাইন্ড ভেলোসিটি অফ দ্য প্ল্যাঙ্ক। ওকে, তাহলে তো এটাকে দিয়ে তোদেরকে বের করতে বলা হলো কি না প্ল্যাঙ্কের ভেলোসিটি কত আসবে সেটা তোরা বের করে দাও। বোঝা গেল কথাটা? তাহলে দেখ এখান থেকে জিনিসটাকে আমরা ট্রিট করবো কিরকম ভাবে। আমরা একটা জিনিস শিখে নিয়েছি, কি জিনিস শিখেছি দেখ তো, যে দেখ ইফ এক্সটার্নাল ফোর্স ইকুয়াল টু 0, ইফ এক্সটার্নাল ইকুয়াল টু 0 মানে বাইরে থেকে কোনো বডিকে বল প্রয়োগ না করা হয়, তাহলে তো দেখ যদি ইফ এক্সটার্নাল ইকুয়াল টু 0 সেটার সময়তে আমরা দেখবো কি না এই ঘটনাটা একটুখানি দেখ, তোরা বুঝতে পারবি। দেখ তোদের শিখিয়েছি কি আমি অ্যাক্সিলারেশন অফ সেন্টার অফ মাস, সেটা মানে কত হয় m1a1 প্লাস m2a2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। আচ্ছা একটুখানি এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করতো, ক্রস মাল্টিপ্লিকেশন করলে কত পাচ্ছিস দেখ তো, m1 প্লাস m2 ইন্টু অ্যাক্সিলারেশন অফ সেন্টার অফ মাস ইকুয়াল টু m1a1 প্লাস m2a2। দেখ ফোর্স মানে কত হয় মাস ইন্টু অ্যাক্সিলারেশন। দেখ না এখানে তো মাস ইন্টু অ্যাক্সিলারেশন, এক্সটার্নাল ফোর্স মানে কি সেন্টার অফ মাসের অ্যাক্সিলারেশন ইন্টু টোটাল মাস। তাহলে আমাদের সবসময়তে শিখে রাখবো এটুকুনি কথা, এক্সটার্নাল ফোর্স বলতে আমরা শিখেছি কি দেখতো কমন কথা শিখেছি মাস ইন্টু অ্যাক্সিলারেশন। এখানেতে মাথায় রাখতে হবে মাস বলতে কিন্তু আমাদের টোটাল মাসের কথা বলা হয়। এটুকুনি জিনিসই কিন্তু তোদের এখান থেকে শেখার জিনিস। এখান থেকে তাহলে কি বলছি মাস বলতে আমরা জানবো কি টোটাল মাস অফ দ্য সিস্টেম, যখনই এক্সটার্নাল ফোর্সের কথা বলবো টোটাল মাস অফ সিস্টেম ইনটু আমাদের মানতে হবে কি এখানে অ্যাক্সিলারেশন মানতে হবে কি সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন অফ সেন্টার অফ মাস। কোয়েশ্চেনটার ক্ষেত্রে আমাদের কি বলে দিয়েছে দেখ, বলে দিয়েছে অ্যাক্সিলারেশন অফ সেন্টার অফ মাস সেটা আসছে কত 0।
তাহলে মানে এই এক্সটার্নাল ফোর্স ইকুয়াল টু 0, মানে কি এই টোটাল মাস ইনটু অ্যাক্সিলারেশন অফ সেন্টার অফ মাস সেটা ইকুয়াল টু 0, মানে তোরা এখান থেকে বলতে পারবি কত 0 ইকুয়াল টু সেটা লিখতে পারবি কত m1 a1 প্লাস m2 a2। দেখ আমার কিন্তু এত কিছু লাগবে না, জাস্ট তোদেরকে জিনিসটা বুঝিয়ে দেওয়ার জন্য, কনসেপ্ট ক্লিয়ার রাখার জন্য আমি কথাটা বললাম। তাহলে দেখ এটা যদি কখনো 0 হয় তোরা এটুকুনি কথা বলতে পারবি কি হবে, এটাকে টাইম দিয়ে ভাগ করে দিচ্ছিস মনে কর, মানে অ্যাক্সিলারেশনকে বলছিস কত ভেলোসিটি বাই টাইম, এখান থেকে এটাকে বলছিস কত, এটাকে বলছিস ভেলোসিটি বাই টাইম, টাইমকে ক্রস মাল্টিপ্লাই কর, সেখান থেকে তোরা লিখে দিবি কত m1 v1 প্লাস m2 v2 সেটা ইকুয়াল টু হচ্ছে কত 0। আচ্ছা এবারেতে তোদের দেখ এখানের ক্ষেত্রে কোনটা কাকে কি বলা আছে। আচ্ছা প্রথম কথা দেখ এখানেতে যেটা বলে দিয়েছি আমাদের মাস m2 এর ভেলোসিটি বলে দেওয়া আছে কথা, আমি এখানটা থেকে v1 লিখেছি, v1 তোদের লিখতে হবে না, তোরা একটুখানি ক্লিয়ার রাখ, কনসেপ্ট ক্লিয়ার রাখার জন্য এখান থেকে রাখ। আমি বলে দিচ্ছি এখান থেকে ভেলোসিটি নিয়েছি কত, এর ভেলোসিটি নিয়েছি হচ্ছে আমি x। ওকে তাহলে দেখ ভেলোসিটি অফ কার m2 এর, তাহলে আমাদের লিখছি কত দেখতো ভেলোসিটি অফ m2, তার ভেলোসিটি আমি কত লিখেছি দেখতো না লিখেছি x। আচ্ছা এই এক্সটা কি, এটা হচ্ছে m2টা m1 এর উপর দিতে যাচ্ছিল, তাহলে আমরা এটাকে বলতে পারবো কি ভেলোসিটি অফ 2, ওকে কার রেসপেক্টে উইথ রেসপেক্ট টু 1, তাই তো সেই ভ্যালুটা আমাদের কত আছে না x, মানে আমি বেসিক্যালি এটাকে বলতে পারবো কি ভেলোসিটি অফ 2 মাইনাস ভেলোসিটি অফ 1 সেটা ইকুয়াল টু আসছে কতখানি x। তাহলে তোরা নিশ্চয়ই এইটুকুনি কথাটাকে বলতে পারবি ভেলোসিটি অফ 2 সেটার ভ্যালুটা কত চলে আসবে দেখতো v1 প্লাস x, তাই তো এইটুকুনি কথাতে নিশ্চয়ই তোদের অসুবিধা থাকার কথা নয়। এবারেতে আরও একটা কথা দেখ, ভেলোসিটিটা আমাদের প্রথম বডিটা যদি তো রাইট সাইডে এগিয়ে আসে, নিশ্চয়ই পরের কথা আসছে কি নিচে পিচ, এই যে নিচে বডিটা আছে সে কোথায় আসবে লেফট সাইডেতে আসবে, তাহলে সাইন কনভেনশনকে যদি আমি অ্যাপ্লাই করি সেটাকে আমি কত লিখতে পারবো মাইনাস v1 প্লাস x, সেটা পেয়ে গেলাম কোথায় না আমি ভেলোসিটি অফ 2 পেয়ে গেলাম। এবারেতে দেখ যদি এই কথাটাকে আমি এই ফর্মুলাটা থেকে অ্যাপ্লাই করি কি পাবো দেখতো, দেখ m1 v1 v2 এর জায়গাতে আমি এই রুলসটাকে অ্যাপ্লাই করছি। আচ্ছা দেখ v2 এই পুরো এফেক্টিভ ভেলোসিটিটা যদি এরকম হয় এটা লেফটে যাবে, প্লাস তোর এখান থেকে আমি লিখে দেবো কত m2 v2 এর জায়গাতে আমরা কত লিখে দেবো দেখ না x মাইনাস v1 সেটা ইকুয়াল টু কত 0, তাহলে এখান থেকে আমরা কত লিখতে পারছি দেখতো মাইনাস m1 v1 প্লাস m2x মাইনাস m2 v1 ইকুয়াল টু 0। তাহলে দেখ সেখান থেকে v1 এর ভ্যালুটা কত পেয়ে যাবো দেখ না v1 কমন নিলে কত পাচ্ছি m1 প্লাস m2 ইন্টু m2x, তাহলে ওর যে ভেলোসিটি সেই ভেলোসিটিটা আমরা কত পাবো দেখতো v1 ইকুয়াল টু পেয়ে যাব m2x ডিভাইডেড বাই m1 প্লাস m2। ওকে এরকম ভাবে আমরা কি বের করতে পারবো না প্ল্যাঙ্কের ভেলোসিটি যদি কখনো বের করতে দেয় সেটাকে কিন্তু আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করে বের করে দিতে পারবো। বোঝা গেল পয়েন্টটা? ঠিক একই রকম কনসেপ্টের অঙ্ক আরও একটা আমরা দেখে নেব। কিরকম কথা দেখছি দেখতো, ধরে নে তোদের কাছে আছে কি এরকম একটা বেলুন আছে, ওকে বেলুনটার এখানটাতে কি আছে একটা দড়ি আছে, এই যে দড়িটা আছে সেই দড়িটার লেন্থ তোকে বলে দেওয়া আছে কতখানি দেখ, তোর এর লেন্থ বলে দেওয়া আছে এর। আর কি কি কথা বলা আছে দেখতো, তোকে বলা আছে মাস অফ বেলুন, ওকে সেটা আমি বলে দিলাম কত m1। এবারেতে সিচুয়েশনটা কিরকম বলা হচ্ছে দেখ, এই জায়গাতে একটা মানুষ ছিল, ওকে তাহলে আমি এখন বলছি মাস অফ আরও একটা যে এখানটাতে আছে ম্যান, সেটাকে আমি নিয়ে নিচ্ছি কত m2। মানুষটা কি করেছে আস্তে আস্তে নিচের দিক থেকে বাইতে 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 কি হয়েছে না এই জায়গায় এসে পৌঁছেছে, ওকে তাহলে আমি এখন কি বলছি নতুন একটা সিচুয়েশন এসছে, মানুষটা দড়ি বেয়ে ওপরে উঠতে উঠতে এই জিনিসটাতে এসে পৌঁছেছে। তাহলে আমার এখন কথা আসছে কি নাও মাস হ্যাজ, নিচের দুটো পয়েন্টের নাম দিয়ে এই পয়েন্টের নাম নিয়ে নে কত এ, এই পয়েন্টের নাম নিয়ে নে কত বি। তাহলে কি বলছি নাও ম্যান, মানে ওই মাস বললেও যা ম্যান বললেও তাই, আমি একই কথা বলছি। দেখ নাও
ম্যান হ্যাজ মুভড কোথা অবধি না আপ টু বি। এবারে তো দেখ যদি মানুষটা দড়ি বেয়ে বেয়ে ওপরে উঠে যায় নিশ্চয়ই বেলুনটাকেও কি হতে হবে একটুখানি নিচের দিকে নেমে আসতে হবে। তো আমাদের এখানে পয়েন্ট হচ্ছে কি বেলুনটা তো একটুখানি নিচের দিকে নেমে আসবে কিন্তু সে নেমে আসবে কতখানি। তাই আমাদের এখান থেকে বলা হচ্ছে কি ফাইন্ড ডিসপ্লেসমেন্ট অফ দ্য বেলুন। অফ দ্য বেলুন। ওকে, তো দেখ তোদের আগের পাতাতে আমি তোদেরকে শেখালাম কিরকম ভাবে এই জিনিসটাকে নিয়ে ডিল করব। তার জন্য তোদেরকে আমি ফর্মুলা করে দিলাম কি এখান থেকে এক্সটার্নাল ফোর্স 0 ছিল, তাহলে সেখান থেকে লিখবো কত m1a1 প্লাস m2a2 ইকুয়াল টু 0। এটা 0 লিখেছি মানে এক্সটার্নাল ফোর্স, এটা কখন লিখছি দেখ ভালো করে মাথায় রাখবি যখন আমাদের এক্সটার্নাল ফোর্স ইকুয়াল টু 0। তাহলে এটাকে 0 রাখলে অ্যাক্সিলারেশনের টার্মে 0 রাখলে এটাকে ভেলোসিটির টার্মেও 0 করতে হয়, তাই লিখছি কত m1v1 প্লাস m2v2 ইকুয়াল টু 0। ঠিক একই রকমভাবে তোদের আরও একটা কথা মাথায় চলে আসা উচিত, কি লিখবো দেখতো m1 x1 অর্থাৎ m1 বডির ডিসপ্লেসমেন্ট প্লাস m2 x2, x2 মানে কি সেকেন্ড বডির ডিসপ্লেসমেন্ট অর্থাৎ m2 এর ডিসপ্লেসমেন্ট সেটা ইকুয়াল টু 0। এবারে দেখ এখান থেকে আমাদের দুটো বডির কথা আমরা দেখে নিই। দেখ মাস অফ বেলুন সেটা কত আছে m1, মাস অফ ম্যান সেটা কত আছে m2। আমি জানি না x1 এর ভ্যালু কত আসবে, আমি তাই সেখান থেকে এটাকে অ্যাপ্লাই করার সময় আমি সেটাকে ওর ডিসপ্লেসমেন্ট x1ই আমি বলে রাখছি 0। আমি এখান থেকে লিখে রাখলাম কত m1 x1। m2 তার ভ্যালুস কত আছে ভাই, এখান থেকে সিম্পল কথা সেটার ভ্যালুস আছে কত m2। এবারেতে কথা আসছে কি x2 এর ভ্যালুটা কত আসবে। তো সেটা তার জন্য আমাদের কাছে কি শিখে নিয়েছিলাম, কোয়েশ্চেনটাতে বলেছিল কি এটা কতখানি গেছে না l ডিস্টেন্স মুভ করেছে, মানে তোরা সেখান থেকে পড়েছিলিস কি ডিস্টেন্স মুভড বাই a। ওকে, কার রেসপেক্টে না, মানে আমার এখান থেকে a বললে তোদের কনফিউশন হয়ে যাবে, তোরা বল যে ডিস্টেন্স মুভড বাই ম্যান, ম্যানটা কে ছিল ডিস্টেন্স মুভড বাই ম্যান মানে ছিল কত m2 উইথ রেসপেক্ট টু 1 অর্থাৎ বেলুন, তাহলে ডিস্টেন্স মুভড বাই 2 উইথ রেসপেক্ট টু বেলুন সেটার ভ্যালুস কত ছিল আমাদের l। তাহলে সেখান থেকে তোরা লিখতে পারবি কত দেখতো x2 মাইনাস x1 ইকুয়াল টু l, তাহলে সেখান থেকে তোরা লিখতে পারবি কত x2 ইকুয়াল টু x1 প্লাস l। এবারে তোরা কথাটা বুঝতে চেক যে যদি আমাদের x1 কে পজিটিভ নিই আমাদের কি করতে হবে, তোর এই মানে বেলুনটা যদি নিচের দিকে নেমে আসে সেই নিচের দিকে নেমে আসাটাকে আমি নিয়েছিলাম কত x1, তাহলে সেই x1টাকে যদি আমি পজিটিভ নিই যে যখন নিচের থেকে উপরের দিকে উঠে যাচ্ছে সেই ভ্যালুটাকে আমাকে কি নিতে হবে নেগেটিভ নিতে হবে। তাহলে সেই কথা অনুযায়ী আমাদের এখান থেকে এটাকে আর প্লাস l রাখলে হবে না, এটাকে আমি করে দিচ্ছি কত না এটাকে করে দিচ্ছি মাইনাস l হলো। তাহলে সেই কথাটাকে আমি এবারেতে ওখানটা থেকে অ্যাপ্লাই করব। তাহলে অ্যাপ্লাই করার সময় তো আমাদের কি কথা চলে আসছে দেখতো এখানটাতে লিখে দে, তাহলে কতখানি এটা চলে আসছে x1 মাইনাস l। তাহলে দেখ বাকি কথা সিম্পল হয়ে গেল, আমাদের এখান থেকে কত লিখতে পারছি দেখতো m1 x1 প্লাস m2 x1 ইকুয়াল টু তোর কত চলে আসছে রাইট সাইডে তো চলে যাচ্ছে m2l হলো। তাহলে দেখ সেখান থেকে x1 কমন নিয়ে নিলে কত পেয়ে যাব m1 প্লাস m2 ইকুয়াল টু m2l। তাহলে সেখান থেকে x1 মানে ওই বডিটা কতখানি নেমে এসছে সেটাকে বলতে পারবো কি দেখতো m2l ডিভাইডেড বাই m1 প্লাস m2। ওকে, তাহলে এরকমভাবে আমরা দেখে নিতে পারবো যে সেন্টার অফ মাস যেহেতু একই জায়গাতে থাকবে, বাইরে থেকে আমাদের কি করা হয়েছে কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়নি, সেই সময়তে আমাদের একটা বডি সামান্য একটু উপরে উঠলে অন্য বডির পজিশন কীরকম আসবে সেটাকে কিন্তু আমরা এরকমভাবে দেখে নেব। ওকে, এমন কোনো কঠিন কাজ নয়, তোরাকে কিন্তু সেটাকে করতেই পারবি, তো সেটাকে তোরা করবি। এবারেতে এই রিলেটেড একটা আমি তোদেরকে হোমওয়ার্ক দিয়ে দেব যেটাকে তোরা কমপ্লিট করে নিবি, নিলেই তোদের এই পার্ট থেকে শেখাটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, হোমওয়ার্কটার সময়তে কি বলছি তাহলে দেখ আমাদের ধরে নে এই কোনো একটা তোর প্ল্যাঙ্ক আছে, প্ল্যাঙ্ক মানে একটা স্ট্রাকচার, যে প্ল্যাঙ্কটা তোর করা হয়েছে কি একটা স্মুথ সারফেসের উপর রাখা হয়েছে, মানে কি বলা হলো মিউ ইকুয়াল টু 0 আছে। এই যে প্ল্যাঙ্কটা আছে সেই প্ল্যাঙ্কের মাস বললাম কত m1, এর যে বেসটা আছে সেই বেসটাকে বললাম কতখানি আমি b। এবারেতে আমি বলছি এই প্ল্যাঙ্কের উপরেতে একটা ব্লককে রাখা আছে,
যে ব্লকটার মাস হচ্ছে কতখানি m1। ওকে, এখন এই ব্লকটা আস্তে আস্তে, এটা ছিল কি তোর কি ছিল ইনিশিয়াল কেস, এবারেতে এই মাসটা আস্তে 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 গড়িয়ে গড়িয়ে নিচের দিকে নেমে এসছে, মানে স্লিপ কাটতে কাটতে নিচের দিকে নেমে এসছে। কোথায় নেমে এসছে? এই জায়গাটাতে নেমে এসছে। তো এই জায়গাটায় নেমে এসছে মানে এই যে m1টা ছিল তারও একটুখানি কিছুটা ডিসপ্লেসমেন্ট হবে, কেননা এ যখন সামনের দিকে নেমে আসছে সেন্টার অফ মাসের পজিশনকে মানে সেম রাখার জন্য একে কি করতে হবে, একটু পিছিয়ে আসতে হবে। তাই এটা হয়ে গেল কি ফাইনাল কেস। তাহলে আমাদের এখান থেকে দেখে নিলাম কি যে এই বডিটা উপর থেকে নিচের দিকে নেমে এসছে, তার ফলেতে প্ল্যাঙ্কটা আমাদের এখান থেকে পিছিয়ে যাবে। তাই আমাদের তোদেরকে বের করার জন্য আমি দিলাম কি ফাইন্ড ডিসপ্লেসমেন্ট অফ প্ল্যাঙ্ক। ওকে, এইটুকুনি কাজকে কিন্তু তোরা কমপ্লিট করে দিবি। যদি এটা কমপ্লিট করে ফেলতে পারিস তাহলে জানবি যে এই যে টপিকটা করলি সেই টপিকটা তোরা শিখে যাবি। হলো, তাহলে এই টপিকটা অবধি তোদের কাছে আজকের মতন কমপ্লিট থাক। এই ভিডিওসটাকে তোরা দেখে নিবি। এরপরেতে আমরা যেটাকে নিয়ে চলবো সেটা হবে কি না রোটেশনাল মোশনের ফার্দার যে পার্ট আছে সেটাকে নিয়ে আমরা দেখব। অর্থাৎ আমরা সেখানেতে দেখব মোমেন্ট অফ ইনার্সিয়া, আমরা দেখব টর্ক, আমরা দেখব রোটেশনাল কোনো বডি ঘুরতে ঘুরতে এগিয়ে চলে গেলে তার সেখান থেকে কি কি ধরনের পরিবর্তন আসে, সেগুলোকে কিন্তু আমরা পরের ভিডিওসটাতে দেখতে থাকবো। ওকে, তাহলে ফর দ্য টাইম বিং তোরা এই জিনিসটাকে কমপ্লিট করে নিস। হ্যাঁ, আর এই জিনিসটাকে কমপ্লিট করে নিলেই তোরা জানবি যে তোদের সেন্টার অফ মাসের পার্টটাও এর সাথে সাথে কমপ্লিট হয়ে গেল। তাহলে সেন্টার অফ মাস তোদের এই ভিডিওর সাথে কমপ্লিট হলো। পরের ভিডিওতে আমরা গিয়ে কি করব না রোটেশনাল মোশন নিয়ে প্রপার ডিসকাশন স্টার্ট করব। চলো তাহলে টাইম বিং, বাই বাই।